তো এখন আসি আমরা, যেটা হচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে আমরা আসলে তাহলে কোথায় কোথায় বিনিয়োগ করতে পারি, যেখান থেকে শুরু হচ্ছে আমাদের আজকের এই জিনিসটা। বাংলাদেশে বিনিয়োগের আস্থেটা কি? আপনি যদি এই জিনিসগুলা আমরা এতদিন হয়তো স্বাভাবিকভাবে দেখেছি, কিন্তু এখন আপনি একটু বাণিজ্যিক চিন্তা করে দেখবেন যে এইটা থেকে আমার কোনো পেসিভ ইনকাম আসতে পারে কিনা। মানে এই কাজটা যদি আমি করি, যাতে আমি ওইখান থেকে এমন টাকা পয়সা পাই যাতে আমার নিয়মিত কাজ করতে না হয়, মানে জীবনের জন্য কাজ করতে না হয়। কাজ আপনি সারা জীবন করবেন, আর বিশেষত পুরুষ মানুষ তো মৃত্যুর আগ দিন পর্যন্ত তাদেরকে কাজ করতে হয়। কোনো পুরুষ মানুষ নাই যে বলতে পারে যে আমি অবসরে আছি, তার জীবন যেতদিন শেষ না হয় কাজ তাকে করতেই হবে। মোটামুটি আমরা এখানে ৮ প্রকারের বাংলাদেশে বিদ্যমান জিনিস দেওয়া আছে, এর বাইরেও থাকতে পারে, কারণ আমার চিন্তার বাইরে আপনার কাছে অন্য কিছু থাকতে পারে। যদি অবশ্যই থাকে জানাবেন, কারণ জ্ঞান এমন একটা জিনিস, আপনি যত চর্চা করবেন তত বাড়বে। তো হয়তো আজকে আমি এই ৮টা জিনিস নিয়ে আলোচনা করতেছি, দেখা যাবে আগামী ১ বছর পরে এখানে ১৬টা জিনিস চলে আসবে। এটাই জিনিস। তো এই জন্য আপনিও যদি এগুলো নিয়ে গবেষণা করেন, এগুলো নিয়ে একটু, বর্তমানে অনলাইনে যুগ, ফেসবুকে ইউটিউবে সার্চ দেন, দেখবেন যে আপনি আরো অনেক কিছু পাবেন। তো আমরা চাই আপনার ওই থিঙ্কিংটা বাড়ানোর জন্য। তাহলে আমরা কি করতে পারি? জমি জমা কিনতে পারি, ফ্ল্যাট কিনতে পারি, অথবা রিয়েল এস্টেটে বিনিয়োগ করে সেখান থেকে একটা জিনিস ইনকাম করতে পারি। অথবা আমরা কি করতে পারি? গোল্ড অথবা যে সিলভার আছে, সোনা রূপাতে আমরা বিনিয়োগ করতে পারি। তাই বলে অলংকার না, এখানে যারাই পরিধানের জন্য অলংকারের কথা বলতেছেন সেগুলা না। বিশ্ববাজারে গোল্ড একটা ট্রেডিং হয়, আমরা তো চিন্তা করি যে গোল্ড মানেই হচ্ছে যে আমরা কি করব, এটা গহনা বানাবো। এটা ছাড়া ব্যাংকে আমরা টাকা ডিপোজিট করেও প্রাথমিক অবস্থায়, আপনার জীবনের শুরুতে প্রাথমিকভাবে আপনি ডিপোজিট করে কিছুটা সেফগার্ড পাইতে পারেন। লং রানে ব্যাংকে টাকা রাখা মানে, আমরা আবারও বলছি, এটা হচ্ছে জিরো। কিভাবে আমরা উদাহরণ দিয়েও দেখাবো। এখন এই সরকার কি করছে? সঞ্চয়পত্র রেখেছে। যদিও আসলে সরকার এই সঞ্চয়পত্রটা রাখছে যে যারা, আমরা যেটা বলি যে সমাজের মধ্যে বৃদ্ধ শ্রেণী, মানে বয়স যাদের 50-এর উপরে চলে গেছে, যারা এখন নতুন বিনিয়োগে ভয় পায়, তারা চায় তাদের সারা জীবনের ইনকামটা একটা সেফ জায়গায় থাকুক, মাসে মাসে আসুক, তারা সেখানে চলবে, তাদের জন্যই। কিন্তু সমস্যা হচ্ছে এখন আমরা ইয়াংরাও কোথাও টাকা না পেয়ে সঞ্চয়পত্র ক্রয় করি। সঞ্চয়পত্র ইয়াং যারা 20-30 বছর 40 বছর আছেন এদের জন্য না। কিন্তু কিছুই করার নাই, যেহেতু ব্যাংকে সুদের হার কম, সঞ্চয়পত্র 11 থেকে 12% দেয়, বন্ডগুলো 13% দেয়, ট্রেজারি বন্ডে আরো বেশি দেয়। তো এই জন্য এখন ওই যে 50-এর উপরে যারা, তাদের বাদ দিয়ে এখন ব্যবসায়িক শ্রেণী অথবা এই 30-35 বছরের ইয়াং যুবক, তারাও এখানে বিনিয়োগ করা শুরু করেছে। এরপরে আপনি চাইলে মিউচুয়াল ফান্ড আছে। তো মিউচুয়াল ফান্ড জিনিসটা কি সেটা আমরা দেখব আজকে বিস্তারিত। এটা ছাড়া নতুন কোনো ব্যবসায় আপনি কি হইতে পারেন? অংশীদারি হইতে পারেন। জীবনে কিছু ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার অ্যাবিলিটি আপনার থাকতে হবে। মানে হচ্ছে যে, যেটা সহজ ভাষায় বলতে পারি যে জুয়া খেলার মতো, কিন্তু ওই জুয়া খেলাটা হবে ক্যালকুলেটেড। যেমন ধরেন যে আপনার মাসে ধরলাম 20,000 টাকা দিয়ে ফ্যামিলি চলে, আপনার কাছে 5,000 টাকা আছে, যেটা যদি আজকে মানি ব্যাগটা যদি হারিয়ে যায় আপনার কোনো সমস্যা নাই, কালকে আপনি স্বাভাবিক থাকতে পারবেন। ওই 5,000 টাকা আপনি জুয়া খেলতে পারেন। জুয়া খেলা মানে নতুন একটা জায়গায় আপনি বিনিয়োগ করে রিস্ক নিতে পারেন। যদি জিরো হয়তো হয়ে গেল, আপনার কোনো সমস্যা নাই, যেমন মানি ব্যাগটা হারিয়ে গেল। আর যদি সেটা যদি আপনার কাজে লাগে তাহলে তো আপনার চেঞ্জ হয়ে গেল। এরপরে আসি ইন্স্যুরেন্স বা বীমা। বাংলাদেশে বীমা শিল্পটা এমনভাবে গড়ে উঠেছে ব্যাংকের ডিপিএস এর মতো। তো বীমার কাজ কিন্তু এটা না, কিন্তু আমাদের বীমা শিল্পটা হয়েছে যেটা বলবো যে ব্যাংকের ডিপিএস এর মতো। কিন্তু বীমার মূল কাজ যেটা, আজকে আমরা দেখবো যে বীমাটা আসলে কেন ইন্ট্রোডিউস করা হয়েছে। আর সর্বশেষ আমরা দেখবো যে আসলে শেয়ার বাজার জিনিসটা কি। এখন এটার মধ্যে যেটা আপনার ভালো লাগে, আপনি চাইলে ধীরে ধীরে, আজকেই করতে হবে এমন না, আগামী 5 থেকে 10 বছরে আপনি ট্রাই করেন একটা পেসিভ ইনকাম সেখান থেকে আনার জন্য। যদি মাসে আপনার 50,000 টাকা আসে, আপনার একটা টেনশন থাকবে না যে আপনার ছেলে মেয়ে বাচ্চা এরা, আপনি যদি 1 মাস যদি অসুস্থ থাকেন, ইনকাম না করেন, কিভাবে চলবে। আর এই যে মানসিক শান্তিটা আপনাকে দিবে, এইটার জন্য ব্যাকগ্রাউন্ডটা আজকে থেকে আপনাকে তৈরি করতে হবে। যদি তৈরি করতে পারেন আপনি সফল, না হলে আপনি ব্যর্থ। আর এর চাইতে দ্বিতীয় কোনো কথা নাই। যেমন ওই 2001 সালে যখন প্রেসিডেন্ট বুশ যখন কি করে, যে ওয়ার ডিক্লার করে, বলতেছে যে ইউ আর উইথ মি অর এগেনস্ট মি, মধ্যপন্থা বলে কোনো পন্থা নেই। হয় আপনি আমার সাথে অথবা আপনি আমার বিরোধী, দুইটার একটা। হয় আপনি সফল, না হলে ব্যর্থ, মধ্যপন্থা বলে কিছুই নাই। এখন তাহলে আমরা আসি কাজের জিনিসে। অনেক কথা বললাম। আসলে মাঝে মধ্যে যেটা হয়,
এক এক জীবনের বা এক একজনের বাস্তব অভিজ্ঞতা এক এক রকম, কারো ভালো কারো মন্দ, কারো আবার ধরেন যে কেউ তাকে সাহায্য করার মতো লোক আছে, তো তার জন্য জীবনে অতটা কঠিন হয় না, সে স্বাভাবিকভাবে জীবনটা কাটিয়ে দিতে পারে। তো আমরা নর্মালি বিনিয়োগ মানেই চিন্তা করি যে টাকা পয়সা লাভ আসবে, যে আমি কোথাও ইনভেস্ট করলাম, ওই ইনভেস্ট আমাকে কিছু প্রফিট দিবে। প্রফিট দিবে মানে মূল্য বৃদ্ধি পাবে, এটাই। যেমন জায়গা কিনলাম 1 লাখে, হবে 2 লাখ, আমি 1 লাখ লাভ পাবো, এটা আমাদের কমন চিন্তাধারা। কিন্তু আমরা ইনভেস্টমেন্ট শুধু টাকা পয়সা না, আপনার ব্যক্তিগত পার্সোনাল ক্যাপাসিটিতেও আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনার নিজের শরীরের গতভাবে যে যেই ব্যবসাপাতি করতেছেন সেখানে স্কিল ডেভেলপ করতে হবে, যেই আপনি চাকরি করতেছেন সেই চাকরিতে আপনাকে প্রতিনিয়ত পড়াশোনা করে স্কিলটা বাড়াইতে হবে, ওইটাতেও বিনিয়োগ। বিনিয়োগ মানে আমরা চিন্তা করি ব্যাংকে টাকা রাখবো, শেয়ার বাজারে রাখবো, এটা বিনিয়োগ, এটা না। আপনি যে বড় লোক হইতে চাচ্ছেন, আগে নিজের প্রতি বিনিয়োগ করেন, নিজের শারীরিক স্বাস্থ্যের দিকে আপনার বিনিয়োগ করেন, নিজের স্কিলের দিকে বিনিয়োগ করেন। তো এই বিনিয়োগটাও আপনার কিন্তু একটা বিনিয়োগ। তো বিনিয়োগ মানে যে শুধু টাকা পয়সা বিনিয়োগ এমন না। যেমন আমরা যারা মুসলিম আমরা সবাই জানি কি রিজিক মানে, যে কোরআনেও দেওয়া আছে যে রিজিক মানে শুধু টাকা পয়সা না, আপনার ছেলে মেয়ে, আপনি ভালো আছেন, সুস্থ আছেন, মানসিক টেনশন নাই, চলতে ফিরতে পারছেন, এটাও আপনার একটা রিজিক। তো বিনিয়োগটাও সেরকম একই রকম, বিনিয়োগ মানে শুধু টাকা পয়সা বিনিয়োগ না, বিনিয়োগ আপনার নিজের প্রতিও হতে হবে। আর আজকে থেকে যেখানেই আপনি বিনিয়োগ করবেন, রিটার্নটা আপনি হিসাব করবেন ওই যে মুদ্রাস্ফীতি বাদ দিয়ে। তাহলে আপনার চিন্তাধারাটা ওই রকম হবে, যে আমি যদি, কেউ যদি বলে আমি 10% দিব, তার মানে সে দিচ্ছে আপনাকে 2%। আর এই যে 8.5% বললাম, এটা সব সময় থাকে না, কখনো 8% হয়, কখনো 7% হয়, কখনো 10% হয়। ওইটা আপনি আপ টু ডেট থাকবেন। আজ থেকে 5 বছর পরেও যখন বিনিয়োগ করবেন, চিন্তা করবেন যে অ্যাভারেজে কত। এখন গত 20 বছরের বাংলাদেশে যদি আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখি, অন অ্যাভারেজে 6%। তো আপনি 8% না নিলেও অ্যাটলিস্ট 6% গড়ে চিন্তা করেন, যে সে 10% দিচ্ছে মানে 4% দিচ্ছে, আর 6% তো আপনার ওই পরিবেশের জন্যই চলে যাচ্ছে। তাহলে এই ইনফ্লেশন রেটটা যদি আমরা আপনাকে বুঝাইতে চাই একদম সহজভাবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা, যেমন ধরেন যে গত বছরে 1 কেজি যে বাসমতি রাইস চাল, যেগুলা দিয়ে আমরা কি করি, পোলাও বানাই, বিরিয়ানি বানাই, 100 টাকায় যদি আপনি গত বছরে কিনতে পারতেন, আজকে 2025 সালের যদি সেটা 110 টাকা হয়, তাহলে দ্রব্যমূল্যটা বাড়লো কত পার্সেন্ট? তাহলে কি হইলো, ওই যে 110 টাকা ছিল আজকে, আজকে 110 টাকা, গত বছর ছিল 100 টাকা, ভাগ দিব 100 দিকে, গুণন দিব 100 দিয়ে, তাহলে 10%। তাহলে গত বছরের তুলনায় এই বছরে দ্রব্যমূল্য বৃদ্ধি পাইছে 10%। আমরা বলতে পারি মুদ্রাস্ফীতি, টাকার মান অবমূল্যায়িত হয়েছে। মানে দ্রব্যমূল্য ঊর্ধ্ব মানে টাকার মান নিম্ন, এটাই হচ্ছে মূল খেলা। একটা যদি বাড়ে আরেকটা কমবে, দুইটা হচ্ছে পরস্পরের শত্রু। তাহলে এখন থেকে আপনি যেই জায়গার মধ্যেও যদি বিনিয়োগ করে কোথাও বিক্রি করতেছেন, বিক্রি করার আগে ওই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা হিসাব করে আপনি দাম বলবেন। কারণ ধরেন যে 20 শতক জায়গা আপনি 1 কোটি টাকা দিয়ে 2024 সালে ক্রয় করছেন, এখন আজকে আপনি যদি বিক্রি করতে চান, প্রথমে আগে 1 বছরে আপনার কত টাকা স্বাভাবিকভাবে অবমূল্যায়িত হইলো ওইটা বাদ দিয়ে লাভ হিসাব করে দরদাম করবেন আপনি। তাহলে এই আজকে যদি আপনি 1.5 কোটি টাকা যদি এটা বিক্রি করতে চান, তাহলে আপনি কি ওই 50 লাখ টাকা আপনার লাভ হইলো, তো সেখান থেকে 10% বাদ দেন, তাইলে আপনি প্রকৃত পাইলেন 40 লাখ টাকা। এখন আপনি ওই ক্যালকুলেশনটা আপনার মাথায় এতদিন কিন্তু ছিল না। তাহলে আজকে থেকে যখনই আগামী 1 বছর পরে কোনো কিছুর লাভ লস হিসাব করবেন, মাঝখান দিয়ে ওনাকে হিসাব আপনি করবেন। এখন ধরেন যে আপনি যদি সেভিং অ্যাকাউন্টে এই 1 কোটি টাকা রাখে দিতেন, ব্যাংক যদি আপনাকে 6% হিসাবে সেভিং অ্যাকাউন্টে দিত, এফডি আর আপনি নাই করলেন, আমরা 8-10% নাই ধরি, তাহলে এই 6% হিসাবে ব্যাংক আজকে কত দিত? 1 কোটি 6 লাখ থাকতো, 1 কোটি আপনার আর 6 লাখ ব্যাংক দিত। আর এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে কত? 10%। তার মানে আপনার কি হইলো? লস হয়ে গেল 4 লাখ টাকা। আপনি ব্যাংকে টাকা রেখে আপনার 4 লাখ টাকা লস হয়ে গেল। এইটা কিন্তু চিন্তা করতে হবে। এখন তাহলে আপনি বলবেন যে ভাই আমি করব কি? এই করব কি চিন্তাটা যদি আসে তাইলে আপনি সফল। এখন আপনি ওই যে আমরা যেগুলো দেখাইলাম 8টার মধ্যে কোনো না কোনো যেটা আপনার জন্য সুইটেবল হয়, ধীরে ধীরে আপনি সেদিকে সাস্টেইনেবল ভাবে ধীরে ধীরে আগাইতে হবে, একদিনেই ঝাঁপ দেওয়া যাবে না। আপনার 1 কোটি টাকা আছে, আপনি 10টা জায়গায় ভাগ করে একদিনে ইনভেস্ট করে দিবেন, এই কাজ করা যাবে না। আপনার টাকা আছে, আপনি ধীরে ধীরে আপনি ওই জায়গায় ইনভেস্ট করবেন যেটা রিলেটেড আপনি অন্তত কিছু বুঝেন, যে ওই ব্যবসাটা, স্বর্ণের ব্যবসাটা কিভাবে চলে, জায়গা জমির ব্যবসাটা কিভাবে চলে। একটু বেসিক নলেজ না থাকলে ওইখানে 1 টাকাও আপনি ইনভেস্ট করবেন না।
এখন চলে আসি আমরা, প্রথমত আমরা দেখেছিলাম জায়গা জমির ক্ষেত্রে, এবার আর একটু বিস্তারিত দেখার চেষ্টা করি যে আমরা একটা জায়গা জমিতে তো আমরা বললাম যে আপনার লস করবে না, কিন্তু লাভ করতে চাইলে এখানে কিছু ফ্যাক্টর আছে। এক নম্বর হচ্ছে লোকেশনটা ফ্যাক্টর করে, কোন লোকেশনের জমি, মালিকানাটা একটা বিষয় আছে, জমিটা কোন কাজে ব্যবহৃত হচ্ছে, জমিতে কিছু প্যানিক থাকতে পারে, হুমকি থাকতে পারে, এবং দামও একটা বিষয় আছে। তাইলে এই পাঁচটা জিনিস যদি আপনি বিবেচনা করে যদি আপনি কোনো জমিতে, সেটা যেখানেই হোক বাংলাদেশের, ইনভেস্ট করেন, আপনি একটা যদি বলি আমরা ভালো পরিমাণে লাভ করতে পারবেন। শুধু জমি কিনলেই লাভ হবে না, লাভ করতে হলে এই পাঁচটা জিনিস আপনার মাথায় থাকতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে লোকেশন। লোকেশন যত ভালো, জমি ক্রয় করতেও আপনার দামটা বেশি লাগবে। একটা জিনিস মনে রাখবেন, বেশি দামে কিনলেই আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন, কিন্তু যদিও আমাদের স্বাভাবিক থিওরি হচ্ছে যারা ব্যবসা করে বা ব্যবসায়িক কোর্স আছে যে কম দামে কিনবো বেশি দামে বিক্রি করব। তো আপনি আরেকজনকে এত বোকা কেন ভাবতেছেন যে সে প্রকৃত মূল্য ছাড়া আপনার কাছে কম দামে বিক্রি করবে? তাহলে এই যে কম দামে বিক্রি করে বেশি দামে, কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করার থিওরিটা হচ্ছে অচল। মানে আপনি আরেকজনকে বোকা ভাবতেছেন যে বিক্রেতা সে কিছু বুঝে না, সে 10 লাখ টাকা জমি আপনাকে 5 লাখ টাকা দিয়ে দিবে। তো এই চিন্তা করা যাবে না, সবাই তার জ্ঞানগতভাবে সবাই কিন্তু অ্যাক্টিভ। তো এই জন্য কাউকে বোকা ভাবার দরকার নেই, কেউ জীবনে বোকা না। তাহলে 10 লাখ টাকার জমি আপনি মার্কেট প্রাইসেই ক্রয় করেন। আমরা এই জায়গা জমিতে কেন আমরা কি করি, আপনাকে বলে যে ভাই 5 দিনেই টাকা দিতে হবে, নাইলে আরেকজন নিয়ে যাবে, আপনি কম দামে পাচ্ছেন। এই কম দামে কথা শুনলে বলবেন যে আমি কম দামে নিব না, আমি কারোর থেকে দান খয়রাত নিব না। যেই জিনিসটা প্রকৃত বাজার যে মূল্য, আমি সেই মূল্যেই নিব। ওইটাতে আমি ভ্যালু এড করব, ভ্যালু এড করে আমি এটা অধিক দামে বিক্রি করব। এই চিন্তা যদি আপনার কাছে থাকে, কোনো রিয়েল এস্টেট কোম্পানি, কোনো ব্যক্তি জায়গা জমির ক্ষেত্রে আপনাকে প্রতারিত করতে পারবে না। কিন্তু 100-র মধ্যে 90% আমাদের গত প্রায় 8 বছরের অভিজ্ঞতায় বলতে পারি, লোভেই তারা কি হয় যে সে কম দামে পাচ্ছে, তাই দ্রুত তাৎক্ষণিক কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সে ক্রয় করে ফেলে, বিনিয়োগ করে ফেলে, পরে দেখা যায় যে এখানে সমস্যা। তাহলে আজকে থেকে চিন্তা করবেন, শুধু জায়গা জমি না, এই যে বিভিন্ন দোকানে, সুপার মার্কেটে, বিভিন্ন জায়গায় আপনাকে 50% ডিসকাউন্ট দিচ্ছে, আপনার দরকার নাই তাও আপনি জিনিসটা কিনতেছেন। চিন্তা করবেন যে আপনি অফারে কোনো কিছুই কিনবেন না যদি আপনার না লাগে। আপনার প্রয়োজন হইলে আপনি প্রয়োজনে অধিক ইনভেস্ট করে অধিক টাকা দিয়ে কিনবেন। মানে যেই জিনিসটা আপনার প্রয়োজন নাই ওইটা যদি কেউ আপনাকে ফ্রিতে দেয়, তারপরেও চিন্তা করবেন যে অযথা আমি আমার বার্ডেনটা কেন নিব। এটা চিন্তা করবেন যে আপনার যদি প্রয়োজন হয় আপনি অবশ্যই কিনবেন, প্রয়োজন নাই কেউ ফ্রিতে দিলেও নিবেন না। যদিও আমাদের আছে যে বাঙালি ফ্রিতে আলকাতরাও খায়, খাওয়া যাবে না। যত ভালো জিনিসই হোক আপনার লাগবে না, আপনি ফ্রিতে দিলেও নিবেন না, এটা মাথায় রাখবেন। তাহলে মানসিকভাবে আপনি প্রস্তুত থাকতে পারবেন, সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে প্রতারিত হবেন না। এখন লোকেশনের ক্ষেত্রে আসি। দেখেন এইটা একটা রাস্তা, এটা আমরা সবাই বুঝি, রাস্তার পাশে জমি, দাম বাড়বে দ্রুত। তাহলে এই যে ধরেন যে এইখানে পিছনে এই জমিটা যদি আপনাকে, এখন ধরেন যে সামনের জমিটার দাম চলতেছে 1 লাখ টাকা শতক, এখন পিছনের বলে এটা বলতেছে যে ভাই আমার জমিটা 50,000 টাকা শতক, আপনি নিয়ে নেন। আপনি চিন্তা করতেছেন সামনেরটা 1 লাখ, পিছনেরটা 50, তাহলে আমি 50% ডিসকাউন্টে পাচ্ছি, আমি নিয়ে নেই। কিন্তু আপনি এইটাকে চিন্তা করতে হবে যে এই জমিটা আপনি যদি কোনোভাবে রাস্তা বের করতে না পারেন, আগামী 10 বছরেও এটা আরো 100% অবমূল্যায়িত হবে, এটা কখনোই উপরের দিকে যাবে না। তার মানে হচ্ছে কি, যেই জিনিসটা আপনি যদি কোনোভাবে যদি আশেপাশে দেখেন যে হ্যাঁ আমি এটাতে কি করতে পারবো, একটা ভ্যালু অ্যাড করতে পারবো, এটাকে বলা হয় যে ভ্যালু অ্যাড করা। যদি আপনি কোনোভাবে এটাতে ভ্যালু অ্যাড করতে পারেন, প্রয়োজনে এই সাইটে চিকন করে যদি আপনি এখান থেকে মালিকের কাছ থেকে কিছু জমি ক্রয় করতে পারবেন, অল্প 2-3 শতক, যাতে আপনি একটা রাস্তা তৈরি করতে পারেন, তাহলেই নিবেন। যদি দেখেন যে না এই এলাকায় সম্ভব না, তাহলে যদি পানির দামেও দেয় আপনার নেওয়ার দরকার নাই। এখানে আপনি লাভ করতে পারবেন না, কারণ এখানে আপনি ক্রেতা পাবেন না। যে কোনো জিনিসের দাম নির্ধারণ করে ডিমান্ড এবং সাপ্লাই এর উপর। কারণ যখন আপনি ক্রেতা পাবেন না, আপনার 10 লাখ টাকার জিনিস কেউ 5 লাখ টাকাও নিবে না। এইটা মাথায় রাখবেন। তাহলে জায়গা জমির ক্ষেত্রে লোকেশনটা ম্যাটার করে, লোকেশন দেখে আপনি ক্রয় করবেন। এখন আসি এই উদাহরণে, ধরেন যে এটা টোটালটা আপনার একটা রাস্তা, এখন এই সামনের জমিটা আপনি যদি বিক্রি করে আপনি নিবেন, কোনো সমস্যা নেই, বাজার ভ্যালু যতই হোক বাজার ভ্যালু দিয়ে আপনি এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনি নিয়ে
দুই রকমের ভাবে আপনি বেনিফিট হইতে পারেন। একটা হচ্ছে এটাতে আপনি কিছু ভ্যালু অ্যাড করলেন, ভ্যালু অ্যাড করা মানে আপনি চতুর্দিকে একটু ওয়াল দিলেন, যদি নিচু থাকে একটু সেখানে সমতল করলেন, প্রয়োজনে সেখানে একটু টিনের দোকানপাট কিছু দিলেন, সামান্য কিছু ভ্যালু অ্যাড করলেন, দেখবেন যে আপনার ওইটা 10 গুণ আপনাকে বেনিফিট দিচ্ছে। পাশাপাশি পিছনের যে জমিগুলো আছে, ওই পিছনের জমিটা কিন্তু এখন আপনার উপর নির্ভরশীল, যদি তারা বিক্রি করতে চায়। পিছনে যারা আছে এরা এখন আপনার উপর নির্ভরশীল। এখন যদি মার্কেট ভ্যালু 1 লাখ টাকা চলে, আপনি বাইরের লোক জীবনেও এটা 1 লাখ দিয়ে নিবে না। এখন সেটা কিন্তু আপনি আপনার সুবিধা মতো করে আপনি সেটার উপর নিয়ে দুইটাকে একসাথে করে আপনি আপনার মতো করে লাভবান হইতে পারেন। সামনেটা আপনি একটু বেশি দামে নিচ্ছেন, পিছনেরটা পান বা না পান কোনো সমস্যা নেই, যদি পান তাহলে আপনি ওই বিনিয়োগ থেকে ডবল লাভ করতে পারবেন। এখন আসি আমরা বাণিজ্যিকের ক্ষেত্রে। মনে রাখবেন, বাণিজ্যিক জমির ক্ষেত্রে যেইখানে আপনার সংযোগ যত বেশি, জমির তত দাম আপনাকে দিবে। ধরলাম যে এটা আমরা একটা চৌরাস্তা হিসাব করলাম, এই জমিগুলাতে যত রাস্তার সংযোগ বেশি পাবেন, মনে করবেন যে আপনি জীবনের সিঁড়িগুলা তত পাইছেন। এখানে আপনি জমি জমি পান, দাম যতই হোক। যেমন আজকের বাজারে ধরেন যে আপনার মতে 20 লাখ টাকা চলতেছে, ধরলাম যে 1 শতক। এখন আপনি চিন্তা করতেছেন 20 লাখে নিব, আপনি 20 নাই, সেটা 22 লাখ টাকা দিয়ে নিয়ে নেন, কোনো সমস্যা নাই। 2 বছর পরে দেখবেন যে সেটা আপনাকে 40 লাখ দিচ্ছে। ওই জন্য লোকেশন ম্যাটার করে, ডিমান্ড। আপনাকে চিন্তা করতে হবে যে এটা অন্যরা নিবে কিনা। আপনি যে নিচ্ছেন, আপনার জায়গায় আরেকজনকে চিন্তা করেন যে উনি নিবে কিনা। যদি নেয় তাহলে আপনিও নেন, যদি চিন্তা করেন যে উনি নিবে না তাহলে আপনারও নেওয়ার দরকার নেই। তাহলে বাণিজ্যিক জমি অবশ্যই অবশ্যই লোকেশন ছাড়া ক্রয় করা যাবে না, তাহলে লস হবে আপনার জন্য। এখন আসি জায়গা জমির ক্ষেত্রে। আমরা যেটা আপনাদেরকে পড়িয়েছি, মালিকানাটা ম্যাটার করে। কারণ আপনার যদি সম্পত্তির কাগজপাতি ঠিক না থাকে, দেখবেন যে মামলা হবে, মারামারি হবে, নিজের মানসিক শান্তি যাবে, আদালতের পিছনে দৌড়াইতে হবে, আইনজীবীকে প্রতি মাসে টাকা দিতে হবে, এটাতে আপনার জীবন মানেই শেষ। তো এই জন্য আগে কাগজগতভাবে আপনি দেখবেন যে লিগালি আপনার ওই জিনিসটা ঠিক আছে কিনা। তো প্রতিটা বিষয় তো আর মানুষের এক্সপার্ট হওয়া সম্ভব না, এটা মানুষের একটা দুর্বলতা। আমি হয়তো এই জিনিসটা ভালো জানি, ফাইন্যান্স জানি না, ফাইন্যান্স ভালো জানি, আইন জানি না, আইন ভালো জানি, হয়তো অ্যাকাউন্টিং জানি না। তো এই জন্য যে ওই বিষয়টা সম্পর্কে জানে, তার কাছে প্রয়োজনে আপনি কিছু টাকা পয়সা খরচ করে শুধু এইভাবে বলবেন না যে ঠিক আছে কিনা, তাকে বলবেন যে ভাই গত 100 বছরে এটার 100% মালিকানার চেইনটা আমাকে বানায়া দেন, 10,000 টাকা আপনি নেন, সমস্যা নেই। তাহলে কাউকে আজকে থেকে আপনি গিয়ে বলবেন না যে ভাই দেখেন কাগজপাতি ঠিক আছে কিনা, আপনার এইরকম বলার দরকার নেই। বলবেন ভাই গত 100 বছরে জমিটার মালিকানার ইতিহাস কি কি দলিল পত্র আছে, আমাকে একটা ধারাবাহিক চেইন বানিয়ে দেন, আপনার ফি কত নেন। এখন সে ওইটা করতে গিয়ে যদি কাগজপাতিতে ডাউট থাকে, সমস্যা থাকে, আপনাকে বলবে। কিন্তু আমার 100-র মধ্যে 90 জন গিয়ে আমরা বলি যে উকিল সাহেব, আমরা দলিল লেখক, ভাই দেখেন এটা ঠিক আছে কিনা। এখন সে বলে যে ঠিক আছে, নিতে পারেন। না, এরকম করা যাবে না। আপনি টাকা দিচ্ছেন, প্রয়োজনে ফ্রিতে উপদেশ নেওয়ার দরকার নেই। আপনি তাকে 500 হোক 1000 হোক টাকা দিবেন এবং তার কাছ থেকে আপনি চেইনটা নিয়ে নিবেন যে এটা কিভাবে হয়েছে, এটা ঠিক আছে কিনা, কার কাছ থেকে কিভাবে আসলো। তাইলে আপনার কিচ্ছু জানার দরকার নেই। আপনার টাকা আছে, আপনার সিএস খতিয়ান কাকে বলে, এস এ খতিয়ান কাকে বলে, আপনার দেখারও দরকার নেই। আপনি কোনো ব্যবসা পাতি করেন, এগুলোর দিকে আপনার দরকার নেই। আপনি জাস্ট যে জানে বলবেন যে ভাই গত 100 বছরে আমার এই জমিটার ক্লিন চেইনটা আপনি বের করে দেন, 10,000 টাকা লাগে নেন। সহজ কথা, একদম সমাধান। আর যদি একটু বুঝতে চান, তাহলে এই যে সিএস খতিয়ানটা হয়েছে আজকে থেকে 150 বছর আগে, সেখান থেকে মালিকানাটা কিভাবে আসলো। মানে যেমন ধরেন যে আপনার পরদাদা থেকে আপনার দাদা আসছে, আপনার দাদা থেকে আপনার বাবা, আপনার বাবা থেকে আপনি, এই যে একটা চেইন, এই চেইনটা ঠিক আছে কিনা, এইটাই হচ্ছে দেখার বিষয়। এখন চেইন যদি ঠিক না থাকে, যেমন কক্সবাজারে এমপি ছিল বদি সাহেব, এখন তার নাকি একটা জারজ সন্তান আছে, সে আদালতে মামলাও করছে, পিতৃত্ব দাবি করে, আদালত রিজেক্ট করছে, তার মানে তার চেইনটা ঠিক নাই। তো এইরকম জমির ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কি আমার চেইনটা ঠিক আছে কিনা, আমি জায়গা জমি বুঝি বা না বুঝি, যাকে দ্বারা আমি করাবো তার কাছ থেকে এটা বুঝবো যে আমার 100 বছরের মালিকানা ঠিক আছে কিনা, মানে গত 100 বছর আগে যারা এই জমিতে ছিল তাদের কাছ থেকে লিগালি জমিটা ট্রান্সফার হয়ে হয়ে আমার কাছে আসবে কিনা। কারণ জমিটা আরো পরবর্তী 100 বছর থাকবে, আপনার নাতি পুতি নিম্নবর্তীর দিকে যাবে। তো যদি এখন ভেজাল থাকে, পরবর্তীতে ভেজাল আসবে। আইনগতভাবে না হইলেও যখন যিনি রাজনৈতিক ক্ষমতায় আসবে, তো উনি কি করবে, ওইখানে তখন ক্ষমতাটা খাটাবে। আজকে হয়তো আপনার গায়ের জোর আছে, 10 বছর পরে নাও থাকতে পারে, কিন্তু যদি আপনার কাগজের জোর থাকে, দলিলের জোর থাকে, তাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী এমনকি প্রেসিডেন্ট আইসাও আপনার সাথে পারবে না, কিচ্ছু করার নাই। আরেকটা উদাহরণ দেই, যেমন ধরেন যে এই যে আমাদের সড়ক এবং জনপথ বিভাগ আছে, এদের যে জায়গা জমি আছে,
দেখবেন যে এরা জমি অধিগ্রহণ করা আছে, এর বাইরে 1 ইঞ্চি জমি আপনার সে নিতে পারে না। নিতে হইলে তাকে প্রপারলি আপনার কাছ থেকে অ্যাকুইজিশন করতে হবে অথবা সমঝোতায় কিনতে হবে। কখন পাবে? যখন আপনি আপনার নিজস্ব জমিতে থাকবেন আর সড়ক বিভাগ তার জমিতে থাকবে। আমাদের অঞ্চলে এরকম সম্পূর্ণ বাজারের মধ্যে এমন হয়েছে যে একজন পার্টির জন্য রাস্তাটাকে টোটালটাকে চেঞ্জ করতে হয়েছে, বাঁকা করতে হয়েছে, কিছু করার নাই, সে তার জমি বিক্রি করবে না। সরকার অধিগ্রহণ করতে হলে স্পেশাল অধিগ্রহণ অ্যাকুইজিশন করতে হয়, কিছু করার নাই। তো এই জন্য আপনি যদি লিগালি যদি আপনার জায়গাটা ঠিক রাখতে পারেন, বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যে আপনাকে ঠকাবে। সরকার অধিগ্রহণ করলে আপনারে টাকা দিবে, কোনো সমস্যা নেই, সেটা ভিন্ন জিনিস। কিন্তু অন্য কোনো আদালত, অন্য কেউ আপনাকে কি করতে পারবে না, ঠকাইতে পারবে না। তাহলে আপনার যত প্রকার খতিয়ানের কপি আছে, সমস্ত খতিয়ানের কপিগুলো আপনি কি করবেন, সংগ্রহ করবেন, এগুলো পিডিএফ করে আপনার মোবাইলে রাখে দিবেন। যেহেতু পরবর্তী যুগে আমরা কি যাব, অনলাইনে দলিল খতিয়ান পাবো, তো কাগজপাতি আপনি পিডিএফ তৈরি করে রেখে দিবেন। যত দূর পাওয়া যায়, দলিল সবগুলো কিন্তু পাবেন না, যত দূর পাওয়া যায় সেগুলো কালেকশনে রাখবেন। প্রয়োজনে প্যান্টাগ্রাফ করে জমিটা নকশা মোতাবেক দখলটা ঠিক আছে কিনা সার্ভেয়ারের মাধ্যমে এটা যাচাই করবেন। আপনি এক এক ধরেন যে আপনি 10 লাখ টাকা বিনিয়োগ করতেছেন, তো এই জমিটা রেগুলার যাচাই করতে যদি আপনার 10,000 টাকা যায়, আপনার টেনশন তো নেওয়ার দরকার নাই। কারণটা হচ্ছে আপনি যখন পরবর্তীতে কারো কাছে হস্তান্তর করবেন, তাদেরকে আপনি দেখাইতে পারবেন যে 1 ইঞ্চিও কোনো খুঁত নাই, একদম এই কাগজপাতি নেন। তখন যিনি ক্রয় করবে তারও সাহসটা বাড়বে। সে 10 টাকার জমি আপনাকে 11 টাকা দিবে, ওই 11 টাকায় 1 টাকা তো আপনার খরচ, ঝামেলা তো আপনার নাই। এখন আসি, যেটা হয় যে অনেক ক্ষেত্রে আমরা অপরিচিত জায়গায়ও যাই। ধরেন যে আপনি ঢাকায় থাকেন, এখন ঠাকুরগাঁও একটা জমির দাম কত, দালাল তো আপনাকে একটা বলবে। কক্সবাজারের জমির দাম কত আমি তো আর জানি না, এটা জানাও সম্ভব না। তো কিভাবে তাহলে আপনি নতুন একটা পরিবেশে গিয়ে, সেখানে নর্মাল নিয়ম হচ্ছে আপনি সেখানে 6 মাস থাকেন, আশেপাশে সবার সাথে কথা বলেন, 1-2টা জমি সেল করেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে জমির দাম কেমন চলতেছে। না হলে আপনার পরিচিত একজন একরকম বলবে, দালাল একরকম বলবে, সাব রেজিস্ট্রেশন অফিসে একরকমের হিসাবপাতি পাবেন। তো এগুলো কিভাবে কম্বাইন করবেন সেটাও আমরা দেখার চেষ্টা করব। আর ওই জমিটার মৌজা রেট, সরকারি রেটের জমির দাম কত আছে, এটাও একটু জানার চেষ্টা করবেন। এরপরে গত 25 বছরে, যেহেতু আমাদের দলিলে 25 বছরের সর্বনিম্ন মালিকানা দেওয়া বাধ্যতামূলক, এটা না থাকলে দলিল করা যায় না। তাই এই গত 25 বছরের মধ্যে ওই সম্পত্তিটা কারো কাছে বিক্রি, হেবা, দান, বন্ধ কেউ গোপনে করছে কিনা, এটা জানার উপায় হচ্ছে দলিল তল্লাশি করা। নর্মালি এটার জন্য যারা ব্যাংক থেকে লোন নেন, এদেরকে এনইসি সার্টিফিকেট বলে একটা হয়, একটা নির্দয়ী সনদ নিতে হয়। যদিও সাব রেজিস্ট্রারদের দায়িত্ব হচ্ছে সরকারি 3টা ব্যাংকের জন্য দেওয়া, তবে টাকা পয়সা দিলে তারা যাচাই করে সিল দিয়ে দেয়। তো আপনি 25 বছরের মধ্যে দেখবেন যে এটা কারো কাছে গোপনে সে বিক্রি করছে কিনা। কারণ হচ্ছে যে বাংলাদেশের নিয়ম হচ্ছে জমি হস্তান্তর শুধু রেজিস্টার্ড দলিলের মাধ্যমেই হবে, কোনো আনরেজিস্টার্ড দলিলে বর্তমান 2025 সালে কোনো জমি হস্তান্তরিত হয় না। রেজিস্টার্ড দলিল ছাড়া মুখের কথার কোনো দাম নাই, এটা মনে রাখবেন। এটা ছাড়া আর যে কাজটা করবেন, সবকিছু ঠিক থাকলেও আপনার ভূমি অফিসের 2 নাম্বার একটা বই আছে, যেটাকে আমরা বলি যে মালিকের বই। ওইখানে কত টাকা খাজনাপাতি দেওয়া হয়েছে এবং ওই জমিটা বিক্রি হয়েছে কিনা। মাঝে মধ্যে এরকমও প্রতারণা ঘটে যে কাগজপাতি অনলাইনে সব ঠিক দেখাচ্ছে, 1 বছর পর্যন্ত, কিন্তু আপনি আজকে যদি খাজনা দেন, আগামী 1 বছর অনলাইনে দেখাবে খাজনাপাতি ঠিক, খতিয়ান ঠিক, সব ঠিক। কিন্তু ধরেন যে আমি কালকে বিক্রি করে দিলাম, পরশুদিন আরেকজন ওইখান থেকে নামজারি করে জমি নিয়ে গেল, অনলাইনে কিন্তু চেঞ্জ হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা প্রতারণা করে তারা করায় না, কারণ তাদের কাছে 1 বছরের সময় আছে, যখন নতুন বছর আসবে তখন তারা আপডেট করবে। আর 100% এখনো বাংলাদেশে কিছু হইলে বলে যে সার্ভার ডাউন। তো এই জন্য 2 নাম্বার বইয়ে গিয়ে দেখবেন যে আসলে বাস্তবে বর্তমানে জমি আছে কিনা, অন্য কেউ তো কেটে নেয় নাই, এইটা আপনাকে যাচাই করতে হবে। আর রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ক্ষেত্রে এটা মনে রাখবেন, এটা আমাদের একটা পৃথক ভিডিও লম্বা চড়া ইউটিউবে আছে, দেখতে পারেন। তারপরে এতটুকু মনে রাখবেন, বাংলাদেশে প্রায় যদি আমরা বলি ভালো মানেরও 200-র উপরে রিয়েল এস্টেট কোম্পানি আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে অরিজিনালি ভালো যদি বলি 20টার মতো বড় বড় কোম্পানি আছে, বাকি সবগুলোই হচ্ছে 420। আপনাকে বলবে 1 বছরে ডেলিভারি দিব, 5 বছরেও দিবে না। বলবে জমির দাম 10 লাখ, পরে বলবে যে না, এটা 20 লাখ ছাড়া হবে না। আপনাকে বলবে যে রাস্তার পাশেরটা দিচ্ছে, বরাদ্দপত্র দেখবেন যে পিছনেরটা, কিচ্ছু করার নাই, মামলা করে আরো টাকা খরচ। তো এই জন্য রিয়েল এস্টেট কোম্পানি শুনলে প্রথমে দেখবেন যে এই কোম্পানিটা আসলে রিয়েল এস্টেট যে অ্যাসোসিয়েশন আছে, যেমন দলিল লেখক সমিতি, তারপরে স্বর্ণ ব্যবসায়ী সমিতি, ওই রিয়েল এস্টেট ব্যবসায়ীদেরও সমিতি আছে। এখন ওই সমিতিতে এত সহজে সদস্য হওয়া যায় না, বাৎসরিক ফি দিতে হয়, প্রথমবারে বড় পরিমাণ একটা টাকা দিতে হয়।
তো এই ছোটখাটো কোম্পানিগুলো সেখানে যায় না। তো এই জন্য আপনি দেখবেন যে আপনি যার কাছ থেকে নিচ্ছেন সে রিহ্যাবের সদস্য কিনা, যদি থাকে তার কাছ থেকে তার কপি নিবেন। যদি রিহ্যাবের সদস্য হয় আপনি মোটামুটি 50% সন্তুষ্ট হইতে পারেন যে না, কোম্পানিটা মোটামুটি ভালো, প্রতারণা করতে পারে কিন্তু মোটামুটি ভালো। এই ব্যাপারটার জন্যই আপনি কি করতে পারবেন, 50% কোম্পানিকে আইডেন্টিফাই করতে পারবেন। যখনই নাম শুনবেন তারা সদস্য না, বলবেন যে আপনি ফ্রিতে দিলেও আমি আপনার এখানে বিনিয়োগ করব না, সহজ কথা। এখন আসি আমরা, এই যত প্রকার কথা বললাম, যদি দেখেন যে কোথাও নিলাম সার্টিফিকেট আছে অথবা আদালতের মাধ্যমে জমিটা একবার বিক্রি হয়েছে, তাইলে এত মালিকানা চেইন আর দেখার দরকার নাই। ওই যে ডিক্রি থেকে পরবর্তী 1-2 বছর হইলেই চলবে। কারণ হচ্ছে একটা সম্পত্তি যখন নিলাম হয়, আইনগত কথা হচ্ছে পূর্ববর্তী যত ডিফেক্ট আছে, যত পাওনা আছে, যত আছে সবকিছু বাই ডিফল্ট আইনগতভাবে সেটাকে ধরে নেওয়া হয় যে এই সম্পত্তি আজকে থেকে সম্পূর্ণরূপে নিষ্কণ্ঠক। তো এই জন্য যখনই আপনি কোনো নিলাম সার্টিফিকেট পাবেন, ওই নিলাম সার্টিফিকেট থেকে পরবর্তী দেখলেই চলবে। কোনো আদালতের মাধ্যমে বিক্রি হয়েছে, আদালতের ডিক্রি থেকে পরবর্তী মালিকানা দেখলেই চলবে, আপনার উপরেরটার আইনগতভাবে দরকার নেই। এখন তারপরেও আপনি বাংলাদেশে যেটা হয়, যারা ব্যাংকে দেখবেন যে বিভিন্ন, যারা ব্যাংকের যে বলবো বড় বড় ম্যানেজার আছেন, কর্তাবাবু আছেন, ম্যাক্সিমাম আইনজীবী হচ্ছে তাদের পরিচিতি। তারা কোয়ালিটির উপর তারা ব্যাংকের লয়ার রাখে না। এর মামা, এর খালু, এর পরিচিত, সে আইন জানুক বা না জানুক কোনো সমস্যা নেই। তার মানে হচ্ছে ব্যাংকের ম্যানেজারের পরিচিত, সে থাকবে ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার। তো ওই জন্য ব্যাংক যদি একটা প্রতিযোগিতা করতো যে সে ভালো মানের দেওয়ানি যে অ্যাডভোকেট আছে তাদের মাধ্যমে প্রতিবেদন নিবে, তাদের মাধ্যমে মতামত নিবে, তাহলে হইতো। এখন ওই প্রথাগতভাবে এটা চলে আসছে। তো এই জন্য যেটা হয় যে প্রচলিত তারা জাস্ট একটা দেখুক আর না দেখুক একটা আইনি মতামত দিয়ে দেয়। তো সেক্ষেত্রে দেখে যে বলে যে সিএস থেকে মালিকানা ঠিক নাই, তবে এটা একটা ডাউট, এই সম্পত্তিটা ডিসিআর নাই, যেটা আইনগত কোনো দরকার নাই, নিলাম সার্টিফিকেট আছে তারপরও পূর্বের মালিকানা নিয়ে বলবে যেখানে ডিফেক্ট আছে। তো এইরকম করা যাবে না। তো এগুলো তো আর একদিনে সম্ভব না, এগুলো ধীরে ধীরে যখন আইনগুলো সম্পর্কে আমরা আরো চর্চা করব, বুঝতে পারবো, তাদেরকে যখন জিজ্ঞেস করব তখনই এই জিনিসটা যাবে। তাহলে এই যে লম্বা চড়া এতক্ষণ আমরা দেখলাম যে দেখেন আসলে জায়গা জমি অনেক জটিল জিনিস, মানুষ যেটা বলে আসলেই জটিল। এখন একজন সাধারণ ব্যক্তি হিসাবে এত কিছু নিজে জেনে বুঝে জমি কেনা খুব টাফ ব্যাপার। তো এই জন্য বলবো যদি টাকা থাকে, যাকে দায়িত্ব দিবেন তার কাছ থেকে পেপার বুঝে নেবেন, যে গত 100 বছরের যত ডকুমেন্ট আছে ধারাবাহিকভাবে মালিকানাটা ফিক্স করে ওর বিপরীতে কি এভিডেন্স আছে সবকিছু করে পিডিএফ করে ফটোকপি করে যাতে আগে আপনার কাছে দেয়। প্রয়োজনে সে 20,000 টাকা আপনার কাছ থেকে নেক, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন। আর শুধু কাগজ দেখাবেন যে উকিল সাহেব ঠিক আছে কিনা, দলিল লেখক ঠিক আছে কিনা, দরকার নাই, এটা আপনার লস। কারণ ঠিক না থাকলেও সে বলবে যে সমস্যা নাই, নিতে পারেন, এরকম আপনার দরকার নেই। যার যদি সমস্যা থাকে সে যাতে আপনাকে বলে দেয় যে এই ডিফেক্টটা আছে কিন্তু আপনি নিতে পারেন, এখানে কোনো সমস্যা হবে না, এইরকম আপনি লিখিত নিয়ে নেবেন। কারণ আপনি টাকা পরিশোধ করবেন, আপনি তার কাছ থেকে লিখিত নেবেন। তাহলে যেটা পরবর্তীতে সমস্যা হইলে আপনি আরেকজনের সাথে পরামর্শ করতে পারেন যে এই ব্যক্তি যে মতামতটা দিল এটাকে আসলে ঠিক আছে কিনা। কিন্তু মৌখিকভাবে বললে তো আর লাভ হবে না। এখন আসি আমরা যে জিনিসটা, সেটা হচ্ছে যে জমির ব্যবহারের ক্ষেত্রে, যে আমরা একটা জমি ক্রয় করার ক্ষেত্রে আমরা বললাম, এখন ব্যবহারের ক্ষেত্রে আপনাকে কিছু দেখতে হবে। এখন কৃষিকাজে ব্যবহারযোগ্য জমি যদি আপনি ক্রয় করেন এটার দাম বাড়বে কম, কৃষি জমির দাম কম বাড়ে, এটা মাথায় রাখতে হবে। তবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি বাৎসরিক একটা কৃষি আয় পাবেন। এখন সেটা আপনার উপর নির্ভর করে, আপনি 20 বিঘা জমি ক্রয় করে সেখান থেকে প্রতি মাসে বা বছরে আপনার মতো করে ইনকাম পাইতে পারেন। ধীরে ধীরে দাম বাড়বে, কিছু আপনি বেনিফিট পাইলেন। বাণিজ্যিক জমিতে যেটা হয় আপনাকে বেশি দামে কিনতে হয়, কিন্তু বেশি আপনাকে কি করে মুনাফাটা দেয়। আপনি 10 লক্ষ ক্রয় করছেন, এটা আপনাকে 30 লক্ষ দিবে। কৃষি জমি 5 লক্ষ ক্রয় করছেন, 6 লক্ষই দিবে। এখন চিন্তাধারা আপনার, আপনি বেশি দামে যদি ক্রয় করেন বেশি করতে পারবেন। আর একটা কথা হচ্ছে বাণিজ্যিক জমিতেও আপনি ভাড়া পাবেন। যদি আপনি দোকান ক্রয় করেন, যদি আপনি বাণিজ্যিক কোনো স্পেস ক্রয় করেন, দুই জায়গা থেকেই কিন্তু তার মানে হচ্ছে বেশি দাম মানে যে ক্ষতি এমন না, বেশি দামে বেশি লাভও হয়। তো সেটা অবস্থার উপর নির্ভর করবে। আর বাংলাদেশে যেহেতু বর্তমানে শিল্প ক্ষেত্রটা অনেক বৃদ্ধি পাচ্ছে, অনেক জায়গায় আপনি কি করতে পারেন, বিশাল পরিমাণ জায়গা শিল্প কাজের জন্য বিভিন্ন কোম্পানিকে আপনি লিজ দিতে পারেন। বিক্রি করবেন না, আপনি আপনার 10 বিঘা জমি আছে, কোম্পানি ফ্যাক্টরি বসাবে, আপনি তাদেরকে লিজ দিবেন, 25 বছরের লিজ দিবেন, 30 বছরের লিজ দিবেন। এককালীন আপনি তার কাছ থেকে ধরেন যে 30 বছরের মধ্যে 15 বছরের টাকাটা একসাথে পেয়ে যাবেন। পাশাপাশি প্রতি বছর
আমরা আপনাদেরকে যেটা শিখাইলাম যে একটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, প্রতি বছর আপনার লিজ দিতে অ্যাটলিস্ট সেখান থেকে 3% বেশি, মানে 8 যদি 8.5 যদি আমরা দেই, 11.5% করে ভাড়া বৃদ্ধি পাবে। আপনি যদি আজকে 1 লাখ টাকা করে ভাড়া চিন্তা করেন, ওই ডিডে আপনি অংশগ্রহণ যে প্রতি বছর 11% করে ভাড়া বৃদ্ধি পাবে। পোষাইলে করেন, না পোষাইলে নেই, তারা করতে বাধ্য, তারা সবই জানে। এখন ওইটা তো আমরা বুঝি না, আমরা চিন্তা করি 1 লাখ টাকা আজকে পাচ্ছি, 20 বছর পরে ওই 1 লাখ টাকা দাম হচ্ছে 50,000 টাকা। আপনি লিজ করছেন 30 বছরের। ঢাকা শহরে এমনও জায়গা আছে এখনো 1 টাকা লিজ মানি দেয়, 1 টাকা, কিছুই করার নাই, ওই লিজ ডিটে তাদের ওই শর্তটা তারা দেয় নাই, বলতেছে যে প্রতি, যে তারা সেলামি বলে, 1 টাকা সেলামি। তো তখন আজ থেকে 50 বছর আগে 1 টাকা দাম ছিল, আজকে তো আর দাম নাই। আর ওই লিজটা হচ্ছে চিরস্থায়ী লিজ। তো এরকম লিজ দিবেন আপনি, তবে কন্ডিশন গুলা দিবেন যে প্রতি বছর বছর এত পার্সেন্ট করে ভাড়া বৃদ্ধি পাবে। এখন আপনার খুশি, নিলে নেন, না নিলে নাই। তাহলে বাণিজ্যিক বা শিল্প খাতের গুলাতে আপনার মূল্য বৃদ্ধি পাবে, এককালীন আপনি বড় একটা টাকা পাবেন, এটা অন্য জায়গায় আপনি বিনিয়োগ করতে পারবেন, এটা আপনার সুবিধা আছে। আর তার মানে হচ্ছে দাম, আপনার যে জিনিসটা বাড়বে শিল্প কাজের দামটা বাণিজ্যিকের মতো অতটা বাড়ে না বাস্তবে। বাণিজ্যিক জমির দাম যেভাবে বাড়বে, শিল্প কাজে যেটা আপনি ব্যবহার করতেছেন অতটা কিন্তু বাড়বে না। আর এখানে হচ্ছে যে আসলে আপনার বড় বিনিয়োগ প্রয়োজন, এককালীন আপনি বড় টাকা পান। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় বিনিয়োগটা করবেন, কৃষিতে করবেন, বাণিজ্যিকে করবেন, না শিল্প ক্ষেত্রে করবেন, সেটা আপনার খুশি, যেটা আপনার জন্য সুইটেবল হয়। আপনি থাকেন গ্রামে, আপনি বাণিজ্যিক অথবা শিল্প জমি পাবেন কোথায়, তাইলে আপনি গ্রামের কৃষি জমিটাই দেখতে হবে, যে ওই কৃষি জমিটাতে আমি কিভাবে এটার উন্নয়ন ঘটাইতে পারি, উন্নয়ন ঘটাই এটাকে আমি বাণিজ্যিক করতে পারি। তাহলে কৃষি জমিকে আপনি বাণিজ্যিক করবেন যদি আপনি গ্রামে থাকেন, তাহলে আপনি ওই বাণিজ্যিকের মতো বেনিফিটটা পাবেন। এখন আসি আমরা হুমকিটা কি। এই যে বিনিয়োগটা আমরা করলাম, এটার মধ্যে হুমকিও তো অবশ্যই আছে। হুমকির মধ্যে যদি দেখি যে আপনি ফ্ল্যাট কিনলেন, কি হইলো, ভূমিকম্প হইলো, আগুন লাগলো, ধ্বংস হয়ে গেল, আপনি জিরো, কিছুই করার নাই। জমি কিনলেন, নদীর আশেপাশে কিনলেন, ভাঙন হইলো, নদীতে চলে গেল, আপনার লস। জমি কিনলেন, আপনি টার্গেট করে ক্রয় করছেন, কিন্তু সরকার অধিগ্রহণ করলো। এখন অধিগ্রহণে যদিও আমরা চিন্তা করি যে 3 গুণ টাকা দেয়, কিন্তু কথা হচ্ছে যে আপনার জমিটার অবস্থার উপর ভিত্তি করে, আপনার জমিটা যদি বাণিজ্যিক জায়গা হয় যেটা প্রতি বছরই বাড়বে 10 গুণ, তো সরকার আপনাকে 3 গুণ দিলে তো আপনার লস। আমরা হয়তো স্বাভাবিকভাবে চিন্তা করি যে 1 লাখ টাকা জমি আমি 3 লাখ টাকা পাচ্ছি, না, এটা আপনার লস। আপনার যদি ভিতরের জমি হইতো যেগুলো কেউ নিবে না, যেটা দাম বাড়বে না, সরকার 3 লাখ দিত, ঠিক ছিল। আর সরকার যে জমিগুলা নেয় ম্যাক্সিমামই দেখা যায় যে হয়তো 20 ফিট রাস্তা আছে, দুই দিক থেকে আরো তারা নিচ্ছে, অথবা নতুন করে আপনার ভালো জায়গাটা নিচ্ছে। তাহলে এটা নির্ভর করবে, যদি যেই জায়গার দাম বাড়ে ওটা যদি অধিগ্রহণ হয় আপনার ক্ষতি, যেই জায়গার দাম বাড়বে না ওইটা অধিগ্রহণ হইলে আপনার লাভ। তাহলে চিন্তা ভাবনাটা আপনাকে দুই ভাবে করতে হবে, যে আমার 1 লাখে 3 লাখ দিচ্ছে, এটা লাভ কখন আর ক্ষতি কখন। যদি এখন আপনার কিছু করার নাই, সরকার, বাংলাদেশে আইন হচ্ছে সরকার যেই কোনো সম্পত্তিকে অধিগ্রহণ করতে পারে, সরকার আইন করে, জেলা প্রশাসক গেজেট করে যে কোনো সম্পত্তি অধিগ্রহণ করতে পারে, কিছু আপনার করার নাই। তো তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমি যেইখানে লাভবান হইতাম, তাহলে আমাকে এমন জায়গায় বিনিয়োগ করতে হবে, অবশ্যই আরো বাণিজ্যিক জায়গায়। আমি এক বাণিজ্যিক জায়গা থেকে আরেক বাণিজ্যিক জায়গায় যাব। এখন আপনি যদি ওই বাণিজ্যিক জায়গার সমস্ত টাকা পয়সা যেগুলো 20-30 লাখ 50 লাখ পাইছেন সব কৃষি জমি ক্রয় করে রাখেন, আপনি যেই পরিমাণ গ্রোথ হইতো ওইটা আপনার হবে না। তাইলে আপনি যে প্যাসিভ ইনকাম আনবেন, আনার জন্য আগে তো আপনার থিওরিগুলা বুঝতে হবে। এটার জন্য আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন, কোনো বই আপনাকে শিখাবে না, কেউ আপনাকে শিখায় দিবে না, কারণ অবস্থাটা সবার ভিন্ন। আপনি এক পরিবেশে বড় হয়েছেন, আমি এক পরিবেশে বড় হয়েছি। তো এই জন্য যেইটা যার জায়গায় যেটা খাটবে সেই অনুযায়ী করবেন। এখন আসি যে অপরিচিত জায়গায় আপনি বাজার ভ্যালু কিভাবে করবেন, যেখানে দালাল বলবে যে ভাই এখানে তো 20 লাখ টাকা পাশেরটা বিক্রি হয়েছে, এটা তো 2 বছর আগে বিক্রি হয়েছে, এখন তো 25 লাখ যাবেই। তো মানসিকভাবে আপনি ধরেই নেন এই জমি সর্বনিম্ন 20-এর কমে আসবে না। তার মানে প্রথমটা আপনি ধরা খাইয়ে গেলেন। দেখবেন যে যারা অভিজ্ঞতা আছে বাস্তবে বলবে যে ভাই 20 লাখ পাশেরটা বিক্রি হয়েছে 6 মাস আগে। তার মানে আপনারা বুঝাই দিল যে এই জমি 20-এর কমে বিক্রি হবে না, যা দাম বলবেন 20-এর উপরে বলবেন। এখন আসি, প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ওই অঞ্চলের মৌজা রেট চেক করবেন, অনলাইনেও পাওয়া যায়, অথবা সাব রেজিস্ট্রেশন অফিসে খোঁজ নিলে সরকারি দামটা আগে আপনি জানার চেষ্টা করবেন, যদিও সেটা প্রকৃত দাম না, কিন্তু জানার চেষ্টা করবেন। ধরলাম যে একটা এলাকার সম্পত্তির দাম হচ্ছে প্রতি শতক 50,000 টাকা সরকারি ভ্যালু দেওয়া আছে, এইটাকে আপনি মাথায় নেবেন।
এরপরে আশেপাশে জমির দামটা যেটা আমরা বললাম, ওই যে যার সাথেই যাবেন, আত্মীয় স্বজন হোক আর পাড়া প্রতিবেশী হোক, দোকানদার হোক আর আপনার ওই যে এজেন্ট হোক, দালাল হোক, সে তো একটা দাম বলবে। ধরলাম যে সে আপনারে বললো 80,000 টাকা করে এখানে শতক চলতেছে, তো দুইটা আপনি ভ্যালু পাইলেন। এখন আপনার নিজের থিওরি আপনাকে লাগাইতে হবে যে যেই জমিটা আপনি করতে চাচ্ছেন এটার কি আশেপাশে রাস্তা আছে, এটাকে যোগাযোগটা ভালো, এটাকে আমি বাণিজ্যিক করতে পারবো, এটা কি বাণিজ্যিক হবে, জমিটা কি সামনের অংশ কিনা। এই তিনটা যদি ইয়েস আপনার হয় যে এটা আমি বাণিজ্যিক করতে পারবো, রাস্তা আছে, সামনের অংশ, তাহলে আপনি ওই যে মৌজা রেটের 10 গুণ পর্যন্ত বাজার ভ্যালু করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। আর ওই প্রকৃত দাম তার ওইটা। শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন এটাকে বলে যে ইন্টেন্সিক ভ্যালুটা কত। ধরেন যে একটা শেয়ার আজকে চলতেছে 2,000 টাকা, তো ক্যালকুলেশনে বলা যায় যে এই কোম্পানিটার শেয়ারটার প্রকৃত দাম মাত্র 1500 টাকা, 500 টাকা মানুষ বেশি দিচ্ছে। এখন ওইটা দেওয়ার নানা কারণ থাকতে পারে। তাহলে যেইটা আপনি 50,000 টাকা মৌজা রেট পাইছেন ওইটারে আপনি কি করতে পারেন, 5 গুণ পর্যন্ত বাড়াই দিতে পারেন। তার মানে 2.5 লক্ষ টাকা আপনি ওই জমিটার শতক নিতে পারেন, আপনি কোনো অংশে ঠকবেন না। তাহলে এটা আপনি বের করলেন কিভাবে, দুইটা ক্যালকুলেশনের মাধ্যমে। আবার একই ক্ষেত্রে দেখেন যে যদি দেখেন যে না জমিটা আপনার বাণিজ্যিক হবে না, সারা জীবন কৃষিই থাকবে, সামনের অংশটা পাচ্ছেন কিন্তু কৃষিই থাকবে, এটা বাণিজ্যিক করা সম্ভব না, রাস্তা করাটাও সম্ভব না, এখানে কোনোভাবেই সম্ভব না, তাহলে ম্যাক্সিমাম মৌজা রেটের আপনি 3 গুণ পরিমাণ বাড়াইতে পারেন, মানে 1.5 লক্ষ টাকা আপনি ওইটাতে নিতে পারেন। এখন আসি সর্বশেষ যেটাতে রাস্তাঘাট কোনোদিনও হবে না, বাণিজ্যিকও হবে না, কান্দরের মাঝখানে, যেটা স্বাভাবিকভাবে ওই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে 6% 7% বাড়বে, জমির দামও ওইটা বাড়বে, তাইলে ওইটা 1 টাকাও বেশি দেওয়া যাবে না, পারলে মৌজা রেট যদি 50 থাকে বলতে হবে যে 30,000 টাকা ওই জমির দাম। তাহলে একটাই জিনিস, মৌজা রেট আপনি কখন গুণ করবেন, কখন সমান রাখবেন, কখন আসবে, এটা নির্ভর করবে ওই জমিটা কোথায়, লোকেশনটার উপরে। এটা আপনি বাংলাদেশে এমন জায়গায়ও যান যেখানে কোনোদিন যান নাই, কারোর সাথে কথা বললেন নাই, তাদের কাছ থেকে আপনি এই ভ্যালুটা বের করে 6 মাস পরে আপনি তখন নিজে ক্যালকুলেশন করবেন যে হ্যাঁ আপনার ক্যালকুলেশন 100তে 100 সঠিক, আর আপনি ঠকবেন না। এই থিওরিটা আপনি কাজে লাগাইতে পারেন, আপনি দেখতে পারেন যে কেমন হয়। এখন চলে, এইটা ছিল আমাদের জায়গা জমি রিলেটেড জিনিসগুলো। তো মাঝে মধ্যে আসলে মানুষের একটা সাইকোলজি হচ্ছে 1 ঘন্টা লাগাতো যদি আমরা শুনি, পরে আর শুন